ছাদের দোলনায় আনমনে ভাইয়ের পাশে বসে আছে আরু। আকাশটা দেখে তার মায়া হচ্ছে, তার চেয়ে মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকে জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সার্জিস আলমের বিয়ে হয়ে গেছে। আহারে, লোকটাকে কতই না পছন্দ করতো আরু, কিন্তু এভাবে ধোকা দিয়ে না জানিয়ে বিয়ে করে ফেললো। আচ্ছা, আরুকে যে সার্জিস আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে? হুম, হু ইজ আরু? আয়ুষ আর চোখে তাকালো, এমন চুপসে থাকা মুখের দিকে তাকিয়ে বলল। এনি প্রবলেম সিস্টার? আরও বাচ্চার মতো উপর নিচ মাথা ঝাঁকালো। আয়ুষ চোখের চশমাটা ঠেলে বৃদ্ধদের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টিতাক করে বলল। ইউ বলতে থাকো ইউর সমস্যা, আই শুনছি। সার্জিস বিয়ে করে ফেলছে। আয়ুষ সো হোয়াট? আমার ক্রাশও। একটু তো লজ্জা শর্মানো। দিন দুয়েক পর ইউর শাদি। তুমি বড়োকে নিয়ে ভাবো, প্লেগাল হও না, শুদ্ধ হও। আরও রেগে গেল, কত বড় সাহস এই ছেলে তাকে জ্ঞান দিচ্ছে। আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল। আমার জ্ঞান দিচ্ছিস কেন? তুই নিজে কি? আমি অতি বদ্ধ লয়াল ছেলে। কচু ভাব দেখতেছো, চোখে চশমা নিয়ে বই পড়ুয়া হয়ে। তোমার সমস্যা তাতে? অসহ্যকর তুই একটা। সর দূর হ চোখের সামনে থেকে। তোর সমস্যা তুই দূরে যা, আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলি পয়েন্ট হওয়ার। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ক্যান গো নাও ইউর রুম। কচু পয়েন্ট হবি তুই। আরও এক প্রকার রেগে নিজের রুমে আসলো। আরাধ্য ও সবেই এসেছে আরুদের বাড়িতে বিয়ের শপিং করে। সোফায় বসে শরবত খাচ্ছে। মায়ের থেকে শুনেছে আরু বিয়েতে সাদা বেনারসি নিচ্ছে, অথচ সন্ধ্যা বলেছে আরুর বেনারসিটা অফ হোয়াইট, কিন্তু বেশি বোঝা ছেলে অফ হোয়াইট মানে সাদা থান ধরে বসেছে। শরবতটা কোনো রকম খেয়ে আরাধ্য আরুর রুমের দিকে পা বাড়ালো, দরজার সামনে দাঁড়িয়ে বলল। কিরে, তুই বলে বিয়েতে সাদা শাড়ি নিছিস বিধবাদের মতো? আরু ফোনের দিকে মনমরা হয়ে তাকিয়ে থেকেই বলল। হ্যাঁ। আরাধ্য ভ্রু কুচকাল। কেন সাদা শাড়ি নিছিস? সেদিন কি তোর জামাইয়ের শ্রাদ্ধ? হ্যাঁ। বিরক্ত হলো আরাধ্য। কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে, আর কি এত দেখছে আরু? ফোনে এত মনোযোগ দিয়ে আরাধ্য এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জলজল করে উঠল সার্জিস আলমের বিয়ের ছবিখানা। আরাধ্য তেজি গলায় বলল। তোর মোবাইলে পরপুরুষের ছবি কি করছে? আরু ফোনটা কেড়ে নিয়ে বলল। ও পরপুরুষ না, ও আমার ক্রাশ। ও বিয়ে করে ফেলেছে, সেজন্য আমার কান্না পাচ্ছে। আরাধ্য রাগ আকাশ ছুঁই হলো। কত বড় সাহস আরেক বেটির জামাইয়ের জন্য কান্না করতেছে। কত বড় ভণ্ড হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। দাঁত চেপে বলল। শালি, তুই আরেক বেটির জামাইয়ের জন্য কাঁদছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবনে কেঁদে দেখেছিস কখনো? এই সার্জিস শালারে সামনে পাইলে জ্যান্ত পুঁতে রাখতাম। শালা, তুই বিয়ে করবি কর, আমার হবু বউয়ের চোখের সামনে পড়লি কেন? বাজে কথা বলবেন না। ও আমার সামনে পড়েনি, আমি নিজে থেকে ওর পছন্দ করছি। চড়াইয়া দাঁত ফেলাই দিব। আবার গলা উঁচু করে বলিস, বেলেহাজ মেয়ে, দেখ গিয়ে ত্রাণের টাকা মেরে বিয়ে করছে। আরু রুখে উঠল, তর্জনী তুলে বলল। খবরদার, সার্জিসের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না। ও এমন মানুষই না। আরাধ্য সহসা আরুর গালে চড় মারল। মজা লেগেছে এখন? আরও সার্জিস সার্জিস করবি? এখন গালে দিছি, এরপর ঠোঁটে ঠোঁট মিশাই দিব। আরু হা হয়ে গেল চর খেয়ে। খুব জোরে যে দিয়েছে চরটা তেমনটাও না, তবে বুঝাতে হবে তো আরাধ্য অনেক জোরে দিয়েছে, তাই ব্যথা পাওয়ার ভান করে বলল। আপনি আমাকে এত জোরে মারলেন? কেন, এটা প্রথম ছিল তোর জীবনে? আপনার নামে মামলা করব আমি। গিয়ে কর, আমিও বলবো তুই পরকিয়া করিস। আরু কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললো। আরাধ্যকে রুম থেকে বের করে দরজা আটকে দিল। আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে আসতে দেখলো নীরা এসেছে। ইসরে, আগে তাদের বাড়ি আসতো, এখন আবার এই বাসায় এসেছে। নীরা আরাধ্যকে দেখা মাত্র এগিয়ে আসলো, কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে বলল। কেমন আছো আরাধ্য ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি? বিয়ে করে ফেলতেছো? একটু ভাবতে আমার দিকটা। ভাবাভাবি দিয়ে জীবন চলে না নীরা, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। সব পেতে নেই, আমি নিষিদ্ধ পুরুষ তোমার জন্য, ভেবে নাও সেটা। আর ওর ভেতর কি আছে যা আমার মাঝে পেলে না? এই তো, এটাই নেই আরুর মাঝে। ও কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে না। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবো কি করে? আরুকে ভালোবাসো? না। তাহলে বিয়ে করছো কেন? সেটা বুঝবে না।
একটু বুঝিয়ে না হয় বলো। হুম, এসব আমি কারোর সাথে শেয়ার করি না, স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানে তোমাকে বলার প্রশ্নই আসে না। আসছি। আরাধ্য চলে গেল। উপর থেকে আরও কথাগুলো শুনলো। নীরা আরাধ্যকে ভালোবাসে, তাহলে আরাধ্য কেন তাকে বিয়ে করেছে? রাতের দিকে আরাধ্য আরুকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল 9:40 কাল তাদের গায়ে হলুদ, আর আজ এই রাতে আরু কার সাথে কথা বলছে? আরাধ্য আয়ুষকে ফোন করলো। আয়ুষ পড়ছিল টেবিলে, তার পরনে লুঙ্গি, চোখে চশমা। আরাধ্যর ফোন পেয়ে ফোনের দিকে তাকালো, একবার কেটে গেল, ফের বাজতেই তা রিসিভ করলো। হোয়াট ইউর সমস্যা ব্রো? আমি পড়ছি আর তুমি ফোন করে ডিস্টার্ব করছো? রাখ তোর ফোন, আগে বল তোর বোন কি করে? ফোন হেসে হেসে কথা বলছে। কার সাথে? রনি ভাইয়ের সাথে। হোয়াট? পরপুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ। কি কথা বলছে রে? ওই তো ফুল টুল নিয়ে। ফুল দিয়ে কি করবে? সামনে ফাগুন, ভ্যালেন্টাইন্স ডে না? ভালোবাসা দিবস? হুম। আচ্ছা আয়ুষ, তোর কাছে ভালোবাসা মানে? আরাধ্যর কথায় আয়ুষ উৎফুল্ল হলো, খুশিতে গদগদ হয়ে বলল, জানতে চাও? হ্যাঁ বল। আমার কাছে লাভ মানে আই যাকে পাত্তা দেই সে মেয়েকে গিভ নট পাত্তা, আর আই যাকে নট পাত্তা সে মাই ফুট ধরে বসে থাকে। কে তোর পা ধরে বসে থাকে? স্কুলে ওই প্রিন্সিপালের নেকি গাল লায়া। ওয়াও, তো লায়াকে পাত্তা দিলেই পারিস? নো ব্রো, আই রিয়েলি অনেস্ট লাভার বয়। আই ওয়ান গালে আসক্ত। আমি তোমার মতো প্লে বয় না। আরাধ্যর কপালে দুভাঁজ পড়ল। আমি প্লে বয় মানে? ইউ ডোন্ট নেভার শরম ব্রো। হাউ ক্যান ইউ টক টু নিরাপো? ইউর বি এ ফিস্ট মাই সিস্টার, রিমেম্বার ইট। কথা বললাম আর প্লে বয় হয়ে গেলাম? অবশ্যই। মাই সিস্টার ডিড নট লাইক ইট। কেন? তোর বোন নিজের মুখে বলছে? ইয়েস, হি সেড মি ইউ প্লে বয়। আমি প্লে বয় হলে তোর বোন তো প্লে গার্ল। রনি টনির সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ বলবো। আমার বোন পটি খেলে তুমিও কি পটি খাবে? হ্যাঁ খা। আরাধ্য তড়িৎ গতিতে সামনে থাকা খাবারের দিকে ফিরে তাকালো। তোর বোনের মতো খাচ্ছন নাকি আমি? ছি, শেষ পর্যন্ত পটি। ছি ছি ছি, দু ভাই বোন গিয়ে খাস শালা, আমার খাবার 12টা বাজায় দিলি। ব্রো শোনো, কি বল শুনছি। ইফ ইউ পটি দ্য ইউর সিস্টার, তাহলে আই গোয়িং টু আফো অ্যান্ড আই টেল হার যেন আফো লাভস ইউ, অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। আরাধ্য ভ্রু কুচকালো আয়ুষের কথায়। এতে আমার লাভ কি? এতে তোমার লাভ হবে না। এই যে আপু ডাসেন্ট লাভস ইউ, দেন আমি বলার পর সে লাভস ইউ, এতে তোমার লাভ হবে না। না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসা দিয়ে কি আমি লুডো খেলবো নাকি? সি সি, সো সেম অন ইউ ব্রো। তুমি আমার বোনকে ভালোবাসো না, তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে তাই। মাই সিস্টার লাইফ ইউ নষ্ট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমার বোনকে তুমি ভালো না বাসো, তাহলে সে যদি অন্য পুরুষের সাথে বেগে যায় তখন? সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন আমার বাবার বিষয় না? হোয়াট ডু ইউ মিন আমার বাবার বিষয় না? তুমি আমার আশির ভাই, তোমাকে নিয়ে আমি ভাববো না? তোরে বলছি আমি ভাবতে। তোরে নিয়ে ভাব না, আমার পেছন ছাড়। তুই জাস্ট ইমাজিন কর, আরশি তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেললো, তখন কি হবে? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙুল চুষবো তোর বোন আরেক ব্যাটার সাথে ভেগে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে। আমি পড়তেছি ব্রো, ভীষণ মনোযোগ দিয়ে, প্লিজ মনোযোগ নষ্ট করিও না। চড়িয়ে সবগুলা দাঁত ফেলাই দিব। যা, ফোন দে তোর বোন রে। আয়ুষ লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে শুধালো। সকালে সারজিৎ আলমের জন্য কেটে কেটে বুক বাসাচ্ছিলে, আর এখন আরেক পুরুষের সাথে কথা বলে হাহাই শুরু করেছ? ধরো তোমার প্যারলালের ফোন। আরু ফোনটা কানে নিল। আরাধ্য অধৈর্য কণ্ঠে বলল, ভালো কি হবি না তুই লুচি? কি করছে আমি? সকালে চরের কথা মনে নেই বেহায়া? তুই আবার রনি টনির সাথে কথা বলিস কেন? তার আগে আপনি বলুন, নীরা আপনাকে ভালোবাসে? শুনছিস তখন সব কথা তাহলে? তাকেই বিয়ে করুন না, শুধু শুধু আমাকে বিয়ে করে কি লাভ? না আমি আপনাকে পছন্দ করি, আর না আপনি আমাকে, তো এতে লাভ কি? আমার জীবনের লাভ লস কি তোকে ভাবতে বলেছি আমি?
আমার জীবনটাও তো জড়িয়ে আছে। আমার নীরা অপছন্দ। আমিও তো আপনার পছন্দ না। তো বিয়ে করে কি করবেন তাহলে? আরাধ্য শরীরে জ্বালা ধরে গেল, দাঁত চেপে বলল। শরীরের জ্বালা মেটাবো, সেজন্য তোকেই লাগবে। আরাধ্য কেটে দিল ফোন। পরের দিন আরুর গায়ে হলুদ হলো। সন্ধ্যা আসার নীরা, নিখিলের বউ এসে আরুর গায়ে হলুদ ছোয়ালো। নীরা দু চোখ জলে ডুবে যাচ্ছে। ইস, ভালোবাসার মানুষটার অন্যের হয়ে যাওয়া দেখা বোধহয় এই পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দমবন্ধকর অবস্থা! আহারে, জীবন যাকে চাওয়া হয় তাকে যদি এই জন্মে নিজের করে পাওয়া হতো তাহলে বোধহয় পৃথিবীতে এত হৃদয় ভাঙত না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগে এভাবে আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয় ভাঙার কষ্ট এত বেশি ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছে। কতগুলো বছর পর আবারও সেই হৃদয় ভাঙার ঘটনা পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিনই তো কারো না কারো হৃদয় ভাঙে। সেই ভাঙাগুলো ভেতরে ঘুরে ফিরে না হয় এই পরিবারেই আবার চলে আসলো। বাবার মতো মেয়েও না হয় সেই একই ব্যথায় ব্যথিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজেদের দিকে ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায় আরু। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে, অথচ এই সুন্দর তার মনে লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠবে জীবনটা। কণা আসলো মেয়ের রুমে। আরেকবার চোখ ভরে দেখলো মেয়েটাকে। কপালে চুম্বনেকে বিড়বিড় করে মাশাল্লাহ বলে নিচে নিয়ে গেল। কাজী সাহেব এসেছেন। আরুর সামনে বসে আরুকে কবুল বলার কথা বললেন। আরু সামনে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা নারীর বুক ফেটে আসলো, অথচ মুখে তার মিথ্যে হাসির রেখা। না পারছে মন খুলে কাঁদতে, আর না পারছে এখান থেকে সরে যেতে। আরও এখনো কবুল বলছে না দেখে আরাধ্যর রাগ হচ্ছে। এত সময় কেন নিচ্ছে মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। সন্ধ্যা এলো ছেলের কাছে। কোনো সমস্যা? একটু আরুর পাশে গিয়ে বসো, ভয় পাচ্ছে হয়তো। সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসলো। আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল। আরু কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল। এবার আরাধ্যর পালা। আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটপট কবুল বলে দেয়। নীরা চোখ বেয়ে গড়ালো নোনা জল। আহারে, জীবন প্রথম ভালোবাসাটা তার অপূর্ণতাতেই থেকে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কোনো মায়া ভালোবাসা জন্মায়। চারিদিকে খুশির আমেজ, অথচ নীরা থমকে আছে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? লোকটাকে দেখলেই তো এখন বুক চিরে না পথ দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। বক্ষপট অমানবিক যন্ত্রণায় জর্জরিত হবে। কত রাত বোধহয় ঘুমিয়ে আসবে না। পড়াশোনার প্রতি অনীহা জন্মাবে। খেতে বসলে চোখ তার নোনা জলে ভিজে আসবে। জীবন, তুমি সুন্দর হয়ে আসলে না নীরার জীবনে। এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিল তার কাছে। আরাধ্য আর আরুকে একসাথে বসানো হলো। আরাধ্য তাকালো আরুর দিকে। মেয়েটা এখন তার বউ, ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু লোক সমাগম দেখে পিছিয়ে গেল। আরুর কানে ফিসফিস করে বলল, এত দেরি করলি কেন কবুল বলতে? আরু কোনো উত্তর দিল না। দূরে চেয়ারে বসে আছে রাত আর আশার। দৃষ্টি তাদের এই দুটো ছেলেমেয়ের দিকে। দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে বড় হলো, এখন বিয়েটাও হয়ে গেল। রাত আশারের হাতের উপর হাত রাখলো। আশার তাকালো। কিছু বলবি? হুম, বল। জানো তো, প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরুকে প্রথম কোলে নেওয়ার সময়। মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করেছি, কষ্ট পেতে দিওনি কোনোদিন মেয়েটাকে। আশার মুচকি হাসলো, ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমি আছি, সন্ধ্যা আছে, কোনো অযত্ন আরুর হবে না। জানি, তবুও বাবা তো ভয় হয়। ভয়কে জয় করতে শেখ, সব ভালো হবে। বিদায় বেলায় আরু কেঁদে দিল মাকে জড়িয়ে। আরাধ্য চেয়ে দেখলো সেটা। আয়ুষ কি বুঝলো যারা নেই, সেও বোনকে জড়িয়ে কাঁদলো। তোকে মিস কর বাপু। তোর রুম এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব, দেখে আসবো তোকে, চিন্তা করিস না। না চাইতেও হেসে ফেললো আরু আয়ুষের কথা শুনে। ঠিক মতো পড়াশোনা করবি। 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি না, এখন 10 মিনিটে সব শিখে ফেলবো। সন্ধ্যা আরুকে গাড়িতে বসিয়ে দিল। পাশে আরাধ্যও বসলো। আরশি ছিল ঠিক আয়ুষের পাশেই দাঁড়িয়ে। সন্ধ্যার পেছনে আরশি যেতে নিলে আয়ুষ বলে উঠে। এই আর শোনো, আরশি দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না, তুমি হাসতে হাসতে আমার বাড়িতে আসবে, ওকে? আরশি কিছু বলল না, চলে আসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। পেছনের গাড়িতে আরাধ্য, আরু আর ড্রাইভার। নাক টানার আওয়াজ আসছে একটু পর পর। আরাধ্য পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নে টিস্যু দিয়ে নাক মোছ। এত কাঁদছিস কেন? তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা? আরু থাবা দিয়ে টিস্যু দিয়ে নাক চোখ মুখ মুছে বলল, আয়না ঘরের থেকে কম কিছুও না। কি তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকেও নিকৃষ্ট বললি? হ্যাঁ বললাম কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে। তো।
আজ কিন্তু তোর বাসর। আরু রেগে তাকালো তরিতে। কি মিন করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছাই, তোকে আমার রুমে নেওয়া হোক, তারপর না হয় আমি মিন করব। আরু কালেমা পড়া শুরু করলো। বাড়ি এসে গাড়ি থামতে আরাধ্য নেমে পড়ে। আরুকে নামতে না দেখে কোমরে দুহাত গুজে বলল, ম্যাডাম, আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গৃহে আপনার পায়ে ধুলো দিবেন? আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, না মানলে হয় না? গাড়ির ভেতরেই সব করতে চাচ্ছিস তাহলে? একটু কষ্ট হবে, তবে ম্যাটার না। তুই কমফোর্ট হলে আমি করতে পারবো। আরুর মুখের রং পরিবর্তন হলো। ছি, বিয়েটা হবার পর থেকে এই ছেলে কি সব কথাবার্তা বলছে। আরু গাড়ি থেকে নামলো। বাড়ির দরজায় আসতে সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করলো। তারপর আরাধ্য রুমে নিয়ে বসিয়ে আসলো। আরু চারিপাশে চোখ বুলালো। রুমের বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মৌ মৌ করছে রুমটা। কিসের কচুর বাসর রাত হবে। সে আরাধ্যকে তার কাছে ঘেঁষতেই দিবে না। সেজন্য আরু লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়ি দেয়। এদিকে আরাধ্য সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরুকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে বিছানায় পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল, কিরে, ঘুমায় পড়ছস? আরু উত্তর দিল না। সেজন্য আরাধ্য চাদর টেনে দেখলো আরু সালোয়ার কামিজ পরেছে, শাড়ি পাল্টে। মাথা হ্যাং হয়ে গেল। কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে। আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে, তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে। আহারে, বেয়াদব মেয়েটা সব ভেস্তে দিল। রাগে আরাধ্য আর হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো। আরাধ্য মাথার পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ওই কালিতারা, তুই তোর বিয়ের সাজ পাল্টে ফেলছিস কেন? আরু মুখের রাগের আভাস মিলল। বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করছেন। তাহলে কালি তারা বলেন কেন? ধলা তারা? যা, বিয়েতে যেমন ছিলি তেমন ভাবে সেজে আয়। পারবো না। আমার অস্বস্তি হচ্ছিল, সেজন্য পাল্টে ফেলছি। একটু অপেক্ষা করতি আমার জন্য? পারি নাই। আচ্ছা, সে নাই পারলি, কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতে আরাধ্য আরুর দিকে এগিয়ে আসলো। আরু ভয়ে ঢোক গিলল। আমতা আমতা করে বলল, কি? আরে তখন তো বললাম, গাড়িতে ব আকার বা স তারপর র মিলে বাসর। না, আমি বাসর করব না। কিন্তু আমি তো করব বাসর। আরাধ্য এগিয়ে আসলো আরুর কাছে। আরু দুই হাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ, এমনটা করবেন না। আমার ইজ্জত নষ্ট করবেন না। আরাধ্য চোখ ছোট ছোট হয়ে আসলো। দাঁত চেপে বলল, আমাকে কি তুই ইনিয়ে বিনিয়ে ধর্ষকের খেতাব দিতে চাইছিস আরু? আরু মাথা জাকি বলল। পরক্ষণে দুদিকে মাথা নেড়ে বলল, না, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছি? শরীর পাওয়ার লোভে বিয়ে করছেন তাহলে? যদি ভাবিস এটা, তাহলে এটাই। তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো? শুভ কাজে না করতে নেই শোনা। শোনা? ছি, কি বলে ডাকছেন তাকে আরাধ্য ভাই? এই আপনি এসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে, তা না হলে আমি কিন্তু এখন চিৎকার করব। এতে তোর লাভ কি? তুই লোকজনকে জানাতে চাস তোর জামাই তোকে আদর করছে, আর তুই সেটাকে উপভোগ করে লোকদের জানাচ্ছিস ভালো হবে? এত ভালো মন্দ আমি বুঝি না। আপনি আমার কাছে আসবেন না মানে আসবেন না। কাছে তো অলরেডি এসে গেছি জান, এবার আমাদের একে অপরের সাথে ইয়ে করার পালা। কথাটা বলে আরাধ্য আরুকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরতে নিলে আরু পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে বলে, না, আমি এটি করব না আপনার সাথে। প্লিজ ছেড়ে দিন। আরাধ্যর পেট ফেটে হাসি আসলো। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল এই হাসি। এবার আর পারল না, ঘর কাঁপিয়ে হেসে উঠল। আরু চাদর ফাঁক করে আরাধ্যকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদবো? তোর জন্য একটা গিফট এসেছে, দেখবি? না। আরে দেখ, ওঠ। না। আচ্ছা শুয়ে দেখ, আমি খুলি। আরাধ্য খাটের নিচ থেকে একটা বক্স বের করলো। বেশ বড় সড়ো সেই বক্স। আরুর কৌতূহল জাগলো। আরাধ্য বিছানায় উঠিয়ে খুলতে লাগলো। আরু কৌতূহল লাগা চোখে তাকিয়ে দেখলো। হুট করে আরাধ্য বক্সের ভিতর থেকে একটা নাইটি বের করলো। আরুর চোখ বড় বড় হয়ে গেল। চাদর টেনে বলল, আপনি কি ভালো হবেন না অসভ্য কোথাকার? এটা গিফট। ছি। আরু নাইটিটা বিছানায় রেখে বলল, ছি করছিস কেন? এসব কি এনেছেন? আমার বউয়ের জন্য গিফট পছন্দ হয়নি? একদমই পছন্দ না। কোনো ব্যাপার না, হাতটা দে তো। না, দিব না। আহা দে না, জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি। আরু ডান হাত বের করে দিল। ডান হাত না, বা হাত দে। আরু ও বা হাত দিল। আরাধ্য সযত্নে আরুর অনামিকা আঙ্গুলে একটা আংটি পরিয়ে দিয়ে বলল, বাহ, খাপে লেগে গেছে। আরু তাকালো হাতের দিকে। ডায়মন্ডের একটা আংটি। কার আংটি এটা? আরাধ্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার গার্লফ্রেন্ডের ছিল,
তো আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে আজ। আপনার গার্লফ্রেন্ডকে এসব আংটি দিতেন হুম আর সেসব ইউজ করা জিনিস আমাকে দিচ্ছেন? তো কি ফেলে দিব নাকি? আরু হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল। ইউজ করা জিনিস আমি নেই না, ধরুন আপনার আংটি। আরাধ্য বাধা দেয় খুলতে। আরে খুলিস না, এমনি মজা করছি। আমি গতকাল কিনেছি এসব, একদম ফ্রেশ। সত্যি? হুম। তাহলে আংটিটা হাতেই থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করছেন? একদম মিথ্যে এলিগেশন দিবি না আমার নামে আরু। বাড়ি আমার, রুমও আমার। তোর কথায় কোনো কিছুই হবে না, আমি জোর করেই আদায় করব। ভালো হবে না কিন্তু। দেহটাই পাবেন, মন আর কোনোদিন পাবেন না। তোর মন ধুয়ে কি আমি পানি খাবো, নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে? কোনটা? দেহ পেলে আপনাকে কোন বড়লোক তার সম্পত্তি দেবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার এমন অমানবিক জুলুম কেন করতে চাইছেন? হ্যাঁ, আমি সিস্টার বলেছি? বলেছি তো। কই, আমি তো জান শোনা কলিজা বলেছি। মিথ্যা বলবেন না একদম। এত কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক, তার ভেতর আমি জিনিস হাসিল করে নিব, ট্রাস্ট মি। আরাধ্য ভাই, প্লিজ ভাই, আমায় সময় দিন। আরাধ্য ভ্রু কুচকে ভেবে বলল। তারপর নিজেকে সমর্পণ করবি? আরু মাথা নিচু করে ছোট্ট করে বলল। আচ্ছা যা, সময় দিলাম যখন এত করে বলছিসই। তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই করা শুরু করব। এখন ঘুমা যা। আরুর সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য মুচকি এসে ব্যালকনিতে আসলো। তার বাসর ঘর আজ ব আকার স আকার হয়ে বাসার হয়ে গেছে। পরের দিন সকালে আরু ঘুম থেকে উঠতেই জানতে পারলো আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে। সন্ধ্যা তো রেগে আগুন, আজ বৌভাত, অথচ ছেলে তার ক্লাস করতে গেছে। একদিন মিস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি। দুপুর 1টার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসেপশনের জন্য তৈরি হলো। আরুকে পেঁয়াজ কালারের শাড়িতে দেখে ভ্রুকুচকে বলল। বিধবার শাড়ি নেই আর? না, নেই। বলতে আসার সময় নিয়ে আসতাম। এটাই কি সমস্যা? কি আবার সমস্যা হবে? এত সেজেছিস কেন? সাজাতেও আপনার আপত্তি? কাল যখন সাজতে বললাম তখন তো সাজিসনি। আর কত কথা শোনাবেন? সারা জীবনই শুনবি খোটা। সেটাই তো দেখতেছি। আচ্ছা, বক বক না করে চল। আরু মুখ ভেঙালো। বক বক তো সে নিজেই করে। নীরা আজ আর আসলো না রিসেপশনে। সহ্য করতে পারবে না, কেঁদেই ফেলবে সবার সামনে। সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে দিয়েছে। নিখিলও আর জোর করেনি। মা বাবা চাচা চাচি আর বউ নিয়ে আসলো। রিসেপশনের অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথমে হয়ে গেল। এই শুভ মুহূর্তে তাকে কেউই আশা করেনি। এখানে কয়েকটি মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে। কালো কাওয়া ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে। রিসেপশনে সব লোকে দৃষ্টি গিয়ে পড়ল এক নারীর উপর। পরনে তার কালো শাড়ি, ভারী মেকআপ, শরীর ভর্তি হীরের গহনা। আরাধ্য ঠোঁট কামড়ে এই রমণীকে দেখে ভাবছে তাকে কি নাম দেওয়া যায়। ব্ল্যাক পেপার? ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের আলকাতরা। নারীটি এগিয়ে আসলো আরু আর আরাধ্যর দিকে। হাতে থাকা একটা ডায়মন্ডের বক্স আরুর হাতে ধরিয়ে বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। আরু দেখলো না খুলে, সেজন্য রমণীটা নিজেই খুলে দেখালো। দেখো, এখন 10 লাখ টাকা দিয়ে এনেছি কিনে আমার বোনের ছেলের একমাত্র বউয়ের জন্য। আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল, আম্মা তোমাকে ইনভাইট করছিল। শ্রেয়া তাকালো আরাধ্যর দিকে। ইনভাইট না করুক, তোর খালা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? এটা কি সেজে আসছো খালা? ছি, তোমার ফ্যাশন রুচি এত বাজে হলো কি করে? শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে, সুন্দর লাগছে না? একটু না, একদম বিভৎস লাগতেছে। একটু রুচিশীল হও। আফটার অল তুমি আরাধ্য আহমেদের একমাত্র খালা বলে কথা। এত টাকা তোমার একজন পোশাক মেকআপ আর্টিস্ট তো রাখতে পারো সাথে। সন্ধ্যার শরীর রাগে চলছে। এত লোকের ভিড়ে সিনক্রেট করতে চায় না বলে চুপ করে আছে, কিন্তু আশারকে ঠেলছে কোনোই দিয়ে গুতিয়ে। আশার তাকালো, প্রশ্নবোধক চাহনি তাক করে বলল, কিছু বলবে? সন্ধ্যা দাঁত চেপে বলল, ও এখানে কি করছে? আমার কিন্তু রাগে শরীর জ্বলছে। প্লিজ ওরে বের করেন এখান থেকে। নিখিল এগিয়ে আসলো আশারকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া আসবে বলিসনি তো? ওকেও ইনভাইট করেছিলি? আশার পড়ল বিপাকে। সে কেন শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজের বিপদ ডেকে আনবে? ওর কি আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয়?
কিছু মানুষ আছে না, দাওয়াত না দেওয়া সত্ত্বেও চলে আসে। আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব, না হলে কিন্তু আমি নিজেই সিন ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, আমি দেখছি। আশার এগিয়ে গেল। শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই আয়ুষ এসে দাঁড়ালো। ও কেবলই উপর থেকে নিচে নেমে শ্রেয়াকে দেখেছে আর এগিয়ে আসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তুমি সেই আন্টি না, আরশির পাজি খালাটা? শ্রেয়া পাশ ফিরে তাকালো। এমন কথা কানে আসে। আয়ুষকে দেখে তার ভ্রু কুঁচকে আসলো। পিচ্চি একটা ছেলে তাকে পাজি বলছে। শ্রেয়া কিছু বলার উদ্যত হলেই আশা শ্রেয়াকে থামিয়ে বলল, এই, তোর স্বামী না হসপিটালে? স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস? হসপিটালে আছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? স্বামীর পাশে থাকবে না? ওর ছেলে মেয়ে আছে পাশে। তুই চলে যা সিন ক্রিয়েট হওয়ার আগে শ্রেয়া। আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু। তোর বউ খেপে যাবে কেন? তোর বউয়ের সাথে কথা বলেছি নাকি? তোরে তো দাওয়াত দেই নাই, তারপর আসলি কোন মুখে? দায়িত্ববোধ থেকে। আশারের হাসি পেল। দায়িত্ববোধ? সিরিয়াসলি? এই জিনিসটা তোর ভেতর আছে? কেন থাকবে না? দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজেগুজে এখানে হাজির হতিস না। এখন চলে যা, খেয়ে দে। অপমান করছিস। মান অপমান গায়ে লাগে নাকি তোর? লাগলে চলে যা। শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিখিলের দিকে একবার তাকালো। নিখিল ভুলেও তার দিকে তাকাচ্ছে না। পাশেই অতি সুন্দরী বউ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখ দিয়ে যেন ভস্ম করে দিল নিখিলের বউকে, তারপর চলে গেল। আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল, মাথা ঠান্ডা করে এটা খেয়ে। সন্ধ্যা ঢকঢক করে খেয়ে নিল। সুস্থভাবে রিসেপশনটা শেষ হলো। আরাধ্য আর আরও রাতদের বাড়িতে যায়নি, বরং রাত, কণা, আয়ুষ আশারদের বাসায় থেকে যাচ্ছে। বসার ঘরে আরু, আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে। আয়ুষ গেছে আরশির রুমে। মেয়েটা টেবিলে বসে পড়ছে। এত পড়াশোনা করে কি করবে এই মেয়ে? তাকে তো আয়ুষ চাকরি করাবে না, বসিয়ে বসিয়ে মাথায় তুলে খাওয়াবে। তাহলে এত কষ্ট কেন করে? আয়ুষ এগিয়ে গেল, আরশির পাশে চেয়ার টেনে বসে বলল, কি পড়ছো? আরশি জবাব দিল, ম্যাথ। তুমি বোঝো ম্যাথ? জানো আমার না মাথায় ঢোকে না, অনেক কঠিন। তোমার মাথায় সমস্যা ভাইয়া, চাচুকে বলে ডক্টর দেখাও। আয়ুষের মুখ চুপসে গেল। আরশি সবার সামনে একদম বোবা হয়ে থাকে। তার আর একান্তে যখন থাকে তখন যা একটু কথা বলে তাও যেন কথায় কথায় খোঁচার ধাঁচ থাকে। আমি 10 মিনিটস স্কুলে ভর্তি হয়েছি, আরও তোমার থেকেও ভালো স্টুডেন্ট হব। অল দ্য বেস্ট। আমিও চাই তুমি ভালো পড়াশোনা করো। আর কিছু চাও না? আরশি আর কথা বলল না, চুপচাপ ম্যাথ করতে লাগলো। কি হলো বলো, আর কিছু চাও না? না, আরশি আর কিছুই বলল না। আয়ুষ বসা থেকে উঠিয়ে রুম থেকে বের হতে হতে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে আরশিকে অনেক যতনে, আমার হৃদয় জুড়ে শুধু আরশি ঘুরে, দয়াল তোমার দিল কি দয়া হয় না। আরশি পেছনে ফিরে একবার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল। আরাধ্য সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল। রাত বাজে এখন 11টা। ঘুমাবে না তোমরা? রাত তো অনেক হলো। বাবা মাকে নিয়ে যাও, ঘুম দরকার তার। আশারও সম্মতি প্রকাশ করলো। সন্ধ্যাকে নিয়ে চলে গেল। আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতেই দেখলো আরু আয়নার সামনে দাঁড়ানো। আরাধ্য এগিয়ে এসে বলল, এই আরু, তোকে একটা চুমু খাই। আরু আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়শ্চারাইজার মাখছিল। আরাধ্যর কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল, কিরে, খাই একটা চুমু। তোর এই গোলাপি গোলাপি ঠোঁটে, কি সুন্দর ঠোঁট রে তোর। আরু আয়নার নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে আসছেন? সে কি লুচ্চামি করবো, তাও আবার বউয়ের সাথে? ছি, বউকে তো আদর করা হয় এবং আমি সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না, ততদিন না হয় এটা দিয়েই নিজেকে খুশি রাখি। বের হন রুম থেকে, লজ্জা শরম নেই বেলাজ কোথাকার। লজ্জা শরম তুই তোর ওড়নার তলায় লুকিয়ে রাখ। এখন আয় চুমু খাই। কথাটা বলেই আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করে 2 হাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরু ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। মিনিট 5 পর আরাধ্য আরুকে ছেড়ে বলল, সেই টেস্ট তো তোর ঠোঁটের, স্ট্রবেরি স্ট্রবেরি ঘ্রাণ পেলাম, আবার মিষ্টিও লাগলো। আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগী গলায় বলল, আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, যেটা স্ট্রবেরি ফ্লেভারে ছিল। কথাটা আরাধ্যর কানে যেতে পেটে 1 হাত আর মুখে 1 হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল, শালার বইন, রাতের বেলায় তোর ঠোঁটে লিপস্টিক লাগাতে হয়? শালি, এখন আমার পেট খারাপ করলে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল, সুরিয়ানি,
কেটে ফেল ওই ঠোঁট যেই ঠোঁটে তুই লিপস্টিক মাখিস। আনুন, কেটেই ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইটস নর্মাল বেবি। আরু রাগান্বিত হয়ে তাকালো। একদম বেবি বলবেন না। আরাধ্য চোখ টিপে বলল, জান, কলিজা, সোনা, মন, টোনা, ফুপরা বলি। একদম বেবি বলবেন না। মাই নেম ইজ আরু, ইউ কল মি আরু। নো, আই কল ইউ জান, প্লিজ কাম। ওয়াই? আরে আয় না, তারপর বলছি। আরু এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরু। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না শোন, বলুন, কান খোলা আছে। শ্রেয়া খালার দেওয়া গয়নাটা পরিস না, আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দিব। সেম দামের গয়না আমি বানিয়ে নিবনি। আচ্ছা। রাগ করছিস? হুম। আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? আচ্ছা। হুম। শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে আসতেছি। আরু সহসা উঠে দাঁড়ালো। লাইট নিভিয়ে আসতেছি মানে? আরে ঘুমাতে বেয়াদব মেয়ে, সবসময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন? আরু ছি, যা ঘুমা। আরু মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি করছেন কি? ছাড়ুন। আরাধ্য ফিসফিস করে বলল, না, ছাড়বো না। একটা পুরুষের বউ থেকেও তাকে না ছোঁয়ার কষ্ট তোরা মেয়েরা আর কি বুঝবি। জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে। আমার স্বস্তি লাগছে, চুপচাপ ঘুমা। আরু আরাধ্যকে সখানে গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করলো। মধ্যরাত, অথচ নীরা ব্যালকনিতে দাঁড়ানো। কিছুক্ষণ আগে টেবিলে বসেছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি আর পড়তে পারলো না। আবেগের বয়স, আবেগটা কেটে যাক। এভাবে চলতে থাকলে পড়াশোনা তো আর হবে না। মনকে বুঝালো জীবনে সব পেতে নেই, কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবে আরাধ্যকে তার হতে দেয়নি, তবে তার নিজের মন থেকে যেন আরাধ্য নামটা মুছে দেয়। সে কেবলই তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ। তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ, তাই নিজের পথের গতিপথ বদলে ফেলা উচিত। কথাটা ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে আসার জন্য পা বাড়াতেই নীরার ফোনে মেসেজ আসলো। কাল দেখা করো, ঠিক 10টা বাজে। তোমার অপেক্ষায় থাকবো। আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো, সেটা নিয়ে কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন মেসেজ দেখে। নাম্বারটাও অচেনা। কে হতে পারে এই নাম্বারের মালিক? আর নীরাকে চিনে কিভাবে? তার পরিচিত কেউ এটা? ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ, 3 নম্বর চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভড়কে যায়। মাথা তুলে তাকাতেই দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়ালদয় শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। নীরা বসলো না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন। হুম। How dare you send me a message from an unknown number and tell me to come here? শ্রেয়া স্মিত হাসলো। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা, এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে পড়ল, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি? আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো, একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম, এখনো বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি, তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আপনি কি? তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করেছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পেরেছেন ভালো স্ত্রী, আর না হতে পারতেন একজন ভালো মা। সেজন্য উপরওয়ালা আপনার কোল খালি রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন। আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না।
আপনার মতো ছিনিয়ে নেওয়ার অভ্যাস আমার নেই। যে চলে যায় স্বইচ্ছায় তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ রোজ ডে, কিন্তু আরাধ্যর তো তেমন কেউ নাই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় ছ্যাঁত করে ওঠে, একটু কাছে গেলে বিদ্যুতের মতো ঝটকা দেয়। এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচকে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ডরা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞাসা করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো জেকে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। দূর, আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও না একদম চাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? বাইরে চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চাইছেন? সে গুড়ে বালি, তুই কে রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যাব আমি? রেডি হ, জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আরুর মুখে রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না, আমি কোথাও যাব না। আরে রেডি হ বোন, ভার্সিটি যাব। ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তুই তো জীবনে ভালো মন্দ খেতে পারিসনি, সেজন্য ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন প্যাচাল কম পেরে রেডি হ। শাড়ি পরবো নাকি থ্রি পিস? বিয়ের লেহেঙ্গা পরবন। অসহ্য করে। আরও একটা সাদা থ্রি পিস পরে নিল। এর মধ্যে আরাধ্য রেডি হয়ে নিল। দুজনেই বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়ুষ হেলে দুলে আসছে। হাতে তার লাল টকটকে গোলাপ, থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসেছিস? আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ওহ ব্রো, তুমি? আমি একাই এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না হাতে কি? না, দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য। আজ রোজ ডে না, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হোয়ার ইজ ইউর সিস্টার? ওর রুমে। তোমরা কোথায় যাচ্ছ? কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি? দেখছিস না আমরা কাপল, আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায় তো যেতে পারে। রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে। আমরা হোটেলে যাচ্ছি ডেট করতে। আসছি। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আশির রুমে গেল। আশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, हे आरुषि, हैप्पी रोज डे। वन रोज फ्लावर मेरे तरफ से, प्लीज यू एक्सेप्ट इट। তাহলে আমি ভেরি হ্যাপি হব। আশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই উইল বি ইয়োর ছাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আশিও পেছন পেছন আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসলো আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ এজন্য। কোথায় গেছে? বললো হোটেলের রুমে ডেট করতে। সন্ধ্যা বিষম খেলো। আচ্ছা, মন খারাপ করিস না। আমি, তুই, আশি আর তোর চাচা ঘুরতে যাব, ওকে? আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে, চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশার নিজেই কল ব্যাক করলো। হ্যালো সন্ধ্যাবতী, বলো। ফ্রি আছে? কেন বলো তো? প্রেম করতে চাইছো আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো, শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন। আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই, তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখতে যেতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিম আকাশে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। চারিপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে।
বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলে সুরেলা সঙ্গীত বয়ে বাজছে। আরও সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অব্দি আসলো। ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করলো। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাদমস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই এটা কাকে সাথে নিয়ে এসছিস তুই, আরাধ্য? সৌরভের এমন প্রশ্নে আরও একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, চাচার মেয়ে আমার। আরাধ্য কথা শেষ হতে না দিতেই সৌরভ বলে ওঠে, ও, চাচার মেয়ে মানে তোর বোন, কাজিন। এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই কিটি পাই, আমি সৌরভ। হোয়াটস ইওর নেম? আরু কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করে ঠান্ডা গলায় বলে, আরু। নাইস নেম, আই লাইক ইট। সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যর কাঁধে হাত রাখে, তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত, তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে। প্লিজ এটা সেটিংটা করে দে না, হ্যাঁ? আরাধ্যর ভেতরটা যেন আগুন হয়ে জ্বলে ওঠে। কত বড় সাহস সৌরভে নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তের আগে ফেটে পড়তে ইচ্ছা করছে তার। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যে সৌরভকে গণধোলাই দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল সৌরভ, তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্যর আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যর যাওয়ার পানে তাকিয়ে বলল, আর চেতে গেল কেন? সৌরভ মুচকি হেসে বলল, বড় ভাই তো বোনের গার্ডিয়ান হচ্ছে, ব্যাপার না, ম্যানেজ করে নেবো আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আজকায় কে আমাকে। আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর অরু, এদিকে আসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে। চিনে তাহলে তাকে? আরু এগিয়ে গিয়ে বসলো। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতই দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি, তোর কথা শুনে আরুকে আনাটাই ভুল হয়েছে। কেন, কি হয়েছে? ওই সৌরভ। সৌরভ, কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যর এমন কথা শুনে যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্যর সময় গুনতে লাগলো কখন সেখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আশার আসলো সন্ধ্যাতে নিয়ে বের হতে। আয়ুষ আসি পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যা সামনে আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেললো। সামনের দিকে ঝুঁকে বলল, চাচু, তুমিও মামুনিকে ফুল দিলে, আমিও দিয়েছি। কাকে? তোমার মামুনিকে? না না, মামুনিকে তো দেওয়ার জন্য তুমি আছো, আমি তো আরশিকে দিয়েছি। আরশির তো কেউ নেই ফুল দেওয়ার জন্য, সেজন্য আমিই দিয়েছি। আশা সন্ধ্যার দিকে একবার তাকালো। সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনই থেকে যাবে বড় হলেও? যদি আশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হার্ট অ্যাটাক করে তো মরেই যাবে বোধ হয়। পুরো আকাশটা আজ মেঘলা। মন খারাপ করে বসে আছে ব্যালকনিতে আরু। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবাই ফিরেছে ভার্সিটি থেকে। সারা রুম জুড়ে আরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে দেখে বেলকনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, কি রে, এখানে কেন তুই? আরু ছোট্ট করে জবাব দিল, এমনি। মন খারাপ? মন খারাপ থাকলেও তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো তো করে দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো মানে আমার কি কিছু প্রাপ্য ছিল না? সেম টু ইউ। আমার কি বাসর রাতে কিছু প্রাপ্য ছিল না? আর তাছাড়া এসব ভ্যালেন্টাইন্স ডেটে পালন করে ভালোবাসার মানুষজনেরা। আমরা অমন নাকি? আমরা কাজিন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। আরু রাগ হলো। তো বিয়ে করছেন কি করতে? অনেক কিছুই করতে, বাট তুই কিছুই করতে দিসনি। আপনি একটা ডাহা লুচ্চা, জানেন? একটু লুচ্চামিপনা তাহলে করি। করে দেখেন, দাঁত ভেঙে দিব। আরাধ্য নিজের মুখটা এগিয়ে নিল, সাথে সাথে আরুর দিকে ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা দাঁত। আরু গলা চেপে ধরলো আরাধ্যর। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লুচ্চামি করতে পারেন। চকলেট ডেতে না চকলেট দিছেন, রোজ ডেতে রোজ দেননি, ট্যাডি ডেতে ট্যাডি দেননি। কিস ডেতে তো কিসও দেইনি, সেটাও বল। আমি বাড়ি যাব। কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর শাড়ি পরে ঘুরলো গতকাল, কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসর
ভেতরেই পড়ে রইলাম। ওই তুই কি নিজের বিশ্ব সুন্দরী মনে করস? আরু বিরক্ত হয়ে বলল, আইসা আমার বিশ্ব সুন্দরী আলকাতরা, তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যাই তাইলে আমার মান সম্মান থাকবে নাকি? মানে হলো এই যে এমনিতেই তুই কালিতারা, তার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পড়বে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরো বিয়ে করবেন? সেই জন্য কি আপনার ফ্রেন্ডদের সামনে সেদিন আমার কাজিন বলে পরিচয় দিলেন? 4 বিয়ে কিন্তু জায়েজ রে আরু, পুরুষের উপর। এক বউয়ের মন জুগিয়ে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন? আমার একটা ড্রিম 4 বিয়ে করার। আমার বাড়িটাই আমার বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আগায় দিবে, আরেকজন আপনারে হিসু হাগু করাতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিটার খাওয়াবে, তাই তো? শর্ট তুই আমার মুডের গোষ্ঠী শুদ্ধ করে দিলি। ভার্সিটি যাস না কেন? মানুষের নকশা দেখার ইচ্ছে নেই, সেজন্য যাচ্ছি না। কাল থেকে যাব। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে, মানে নিখিল মামার বাড়িতে। আরু হো হো করে হেসে ফেললো কথাটা শুনে। বলদের মতো হাসছিস কেন? এই যে মামনির এক্সকে আপনি মামা ডাকছেন, কজনের এমন ভাগ্য বলুন তো মায়ের এক্সকে মামা ডাকার? আরাধ্য রাগ হলো, গম্ভীর গলায় বলল, কথা মেপে বলবি আর পিচ্চি পিচ্চির মতন থাকবি। কিসের মিথ্যা? কিসের পিচ্ছি আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। অতীত টানছিস কেন? তোর ছেলে পেলেও তো নীরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে, আমিও তো ডাকছি। যা খাবার নিয়ে আয়, সারাদিন শুয়ে বসে খাচ্ছিস। আমার মা যে খেটে খেটে রাধে, হেল্প করতে পারিস না? মামুনির দেয় না তো হেল্প করতে। জোর করে করবি? বউ তুই এই বাড়ির, সংসার সামলানো শিখতে হবে না? আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরু চলে যায়। আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে। এর মধ্যে আয়ুষ ফোন দেয়। আরাধ্য রিসিভ করতে আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। আরাধ্যর কপাল কুঁচকে আসে। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? শুরুতেই সালাম দিলি। সূর্য তো রোজ পশ্চিমে ওঠে ব্রো। আরাধ্য ধমক দিয়ে বলল, হব বেটা, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় এটা কি শিখনি? ওয়ালাইকুম আসসালাম। এখন বল কেন ফোন দিছিস? কেন রাগ করেছো? কাজ করতেছি। আচ্ছা শোনো। বলতেই তো বলেছি। তোমরা তো আমাকে দেখতে পারো না, তাই না? হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কোথায়? কোথায় যাওয়া যায় বলো তো? আমাদের বাড়ি চলে আয়, ধান্দাবাজ। সত্যি? হুম। আচ্ছা এখনই আসতেছি। আরাধ্য ফোন কেটে দিল। আরু খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেয়। তোর ভাই আসতেছে। আরু ভ্রু কুচকে বলল, কেন? পিন্ডি চটকাতে। সব সময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নেই আপনার মুখে? তোর মুখ দিয়ে মনে হয় মধু চুইয়ে চুইয়ে পড়ে সব সময়। ঝগড়া ছাড়া আর কি কিছুই পারেন না? পারি তো। কি পারেন? আদর করতে। ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। তোর কাছে এমন উদ্ভট জিনিস মনে হবে। থাক তুই তোর রুমে, চললাম আমি। আরাধ্য নিচে নামলো। মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে বলল, কার সাথে ফোনে কথা বলছো? তোর বাবা। ও, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে, এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরু সকালে বলেছিল ওর খেতে ইচ্ছে করছে ভীষণ। বেয়াদম মেয়ে, তাকে কেন বললো না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরাধ্য মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে। চোখে আবার সানগ্লাসও আছে, হাতে ঘড়িটাও দেখি দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। হেই ব্রো, কেমন লাগছে আমায়? লুকিং গুড না? হ্যাঁ চল। হায়ার। ফুচকার দোকানে। ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে? আমাকে ফুচকা খাওয়াবে? ও মাই গড, চলো চলো। থাম ভাই, তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নিব। তুই খেতে চাইলে খাইস, সমস্যা নাই। আয়ুষ 2 প্লেট খেলো। 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি। আরাধ্য 200 টাকার ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার ঘরে আরু আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরু ফুচকা দেখে খুশি হয়, তড়িঘড়ি করে প্লেটে সাজিয়ে আরশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষকে খেতে বললে আয়ুষ না করে, সে খেয়ে এসেছে জানায়। সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞাসা করে, পড়াশুনো কেমন চলছে? গুড চলছে। সামনেই তো পরীক্ষা, ভালো নম্বর পাবে তো? ভালো নম্বর পাবো কিনা জানি না, তবে পাশ করব। এটাই অনেক। খাওয়া শেষ করে আরু রুমে এসে আরাধ্যকে থ্যাঙ্কস জানালো ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আনছি নাকি আমি?
মা বলেছে সেই জন্য এনেছি। আরুর মুখ চুপসে যায়। আপনি ধন্যবাদ পাওয়াটা ডিজার্ভই করেন না। সেটা তোর একাই মনে হয়। ঘুমাবো আমি, লাইট নেভা। তো কি রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো? আরু লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করলো। কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। একসময় আরাধ্য ঘুমিয়ে গেল। এই ঘুম ভেঙে গেল মাঝরাতে। কারো ফোন আসে। আরাধ্য ফোন হাতড়ে নাম্বারটা দেখলো। সৌরভ ফোন করেছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কি এত রাতে ফোন কেন দিলি? কোনো সমস্যা? আরাধ্যর কথায় সৌরভ নড়ে চড়ে উঠে। হ্যাঁ, একটা সমস্যা দোস্ত। কি সমস্যা বলবি তো? দোস্ত, তোর কাজিনের ফোন নাম্বারটা দিস না, আমি একটু কথা বলতাম। কোন কাজিন? আরে সেদিন যে নিয়ে আসলি ভার্সিটিতে, আরও নাম। আরাধ্যর ঘুম সব উবে গেল। মাথা ঠিক আছে তোর শালা? শালা বলিস না, শালা বলিস না, আমার কোনো বোন নেই আরাধ্য। আমার বউয়ের ভাই বানাইছি তোকে, সো আরুর দিকে নজর দেওয়া বন্ধ কর। মানে? মানেটা সিম্পল, আরু সিঙ্গেল নাই, ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না, জামাইও আছে ভাই। ওর জামাই শুনলে তোরে আস্ত জবাই দিবে। আগে বলবি না শালা, ওলাই টাইম নষ্ট করে না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম, সো ভালো হয়ে যাও। আশ্চর্য, আমি তো ভালোই ছিলি এক সময়, এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি ফোন, ঘুমা। আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতে দেখলো আরু তার দিকে তাকিয়ে আছে। কিরে ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, আপনার আওয়াজ শুনে জাগলাম। সৌরভ ভাইয়া ফোন দিছিল। হ? কি বললো? কি আর বলবে? আমায় পছন্দ করে। হ, কত বড় সাহস ভাব। আমার কিন্তু তাকে বেশ পছন্দ। কথাটা বলতে দেরি, কিন্তু বালিশটা আরুর মুখে ছুঁড়ে মারতে দেরি হলো না আরাধ্যর। আরু তবলা খেয়ে বলল, 13 ব্যাটারি তুই আরু? ছি ছি ছি, স্বামীর বন্ধুকে তুই? ছি আরু, এ আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোদা। কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মান সম্মানকে ঝাঁটা দেখিয়ে। এ খোদা, এমন দিন দেখার আগে আরুকে তুমি তুলে নাও। আরু ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁত চেপে বলল, আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলি 13 ব্যাটারি। হ্যাঁ, আপনাকে বিয়ে করে আমার জীবনখানা শেষ। দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা করগা, আমি না করছি নাকি? কে করবে তোরে বিয়ে? সৌরভ? জীবনেও না। আরু বাঁকা হেসে বলল, রনি আছে কি করতে তাহলে? মেরেই ফেলবো তোকে আরু। তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলে নিখিলদের বাড়িতে আসে আরু আর আরাধ্য। খাবার টেবিলটা সাজানো হরেক রকম খাবারে। টেবিলে বসে খাবার খাচ্ছে এখন আরু। আরাধ্য কিছুটা দূরে সোফায় বসে আছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যা থেকে জেনেছে আরাধ্যর পছন্দের সব খাবার, তারপর সেই মোতাবেক রান্না করা হয়েছে, যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরু ফিসফিস করে বলল, খুব মজা তাই না? আরাধ্য আরো কয়েক পিস মাংস তুলে নিয়ে বলল, আসলেই সেই স্বাদ। কথাটা বলে তিতলির দিকে তাকিয়ে বলল, মামি, তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকে রান্নাটা এত দারুণ করে রেঁধেছ, কি বলবো। দেখো কত খাচ্ছি আজ। তিতলি হেসে বলল, খেতে তো মানা নেই, তোমাদের জন্যই এই আয়োজন। আর এই রান্নাগুলো তো আমি করিনি। মাংস মুখে নিতে নিতে বলল, তাহলে কে করেছে? তোমার শাশুড়ি? আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করে তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভিতর থাকা মাংসটা চিবাতে ভুলে গেল, আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকে তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যর দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ। পেট তো ভরেনি, একদম পেট ভরে খাবেন। এইভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনার। নীরা তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলেই তোমার রান্নার হাতে অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো। ম্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ। বোকা মেয়ে তুমি নীরা। হয়তো। আচ্ছা খাওয়া শেষ করো, আমি পড়তে গেলাম। সামনে এক্সাম তো, না পড়লে এক্সামে আবার ফেল করব। নীরা চলে গেল। আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়ে খারাপ। আরাধ্য ভ্রু কুচকালো। প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতর হাত ধুয়ে বলল, মানে?
মানেটা কি বোঝার মতো বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করায়। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে ও তো সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তুই অসুখী মানে? আরু, তোকে দিয়ে তো বাড়ি তেমন কাজ করানো হয় না। আমার মা তো ওসব জল্লাদ শাশুড়ির মতন তোকে টর্চারও করে না। আমার বোন তো ওসব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমিও তো ওসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরু বলল, ভালোবাসেন না আপনি তো আর সব স্বামীর মতো আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে পড়ল। আরু বোন দেখ, এটা খাবার টেবিল, তাও আমাদের বাড়ির না, মাইনসের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কাতর্কি করব। আরু একটু হাত ধুয়ে বলল, বোন কেন বলছেন আমায়? বউ হই আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরু আরাধ্যর খাওয়া শেষ দেখে বলল, দই খাও। আরু দইয়ের দিকে তাকিয়ে বলল, না 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 আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটু। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে, আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুচকাল। মিথ্যে কেন বলছে আরু? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য সেটা দেখে বলল, কিরে ব্রয়লার মুরগির মতন হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলতেছে। আরু দাঁত চেপে বলল, ওই হাঁসফাঁস করতেছি। এই তো আমি সচক্ষে দেখলাম। ওনার প্রান্ত নখে পেঁচিয়ে বারবার সামনেতে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমের চাপ পাইছে, তাড়াতাড়ি গাড়ি চালান, পিঁপড়ার মতন না চালিয়ে। ভালো হয়েছে, আমি এখন আরো স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হওয়ার সময় জানিস না ওয়াশরুম সেরে আসতে হয়? তখন তো পাইনি। ভালো হয়েছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ির ভেতর আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বকবক না করে গাড়ি চালান জোরে, আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্টে বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকে। আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরো মিনিট পাঁচেক পর ক্লান্ত হয়ে ফেলল, হাঁটতে শুরু করে বলল, চলুন। আরাধ্যর হাতে প্যাকেট, সেটা দেখে আরু বলল, প্যাকেটে কি? খাবার। সে কি, এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল? তোর কি মাথায় কমন সেন্স নাই? থাকবে না কেন? মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছি, তাদের ওয়াশরুম ব্যবহার করলি, এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বেহুদা ব্যাককলের মতন চলে যাব? ও আচ্ছা, চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো দুজন। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আরু এখন চিলমুটে গাড়ির দরজার গ্লাসটা খুলে বাহাতের কনুয়ে ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখে বলল, হাত খোপা করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা, সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, সিরিয়াসলি? এনি ডাউট? নো, বাসায় এসে গেছি, নাম। আরু নামলো গাড়ি থেকে। বাসার ভিতর ঢুকে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামুনির শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠলো জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীর নিয়ে। আরও আরাধ্যকে বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি। আর আশার তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজকর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আর সে এতক্ষণ জল পড়তে দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যে ছলছল করছিল তখন। এই তো একটু আগে রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি। সন্ধ্যা জোর করেই পাঠালো। আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই। জ্বর কমার বদলে বেড়ে চলেছে। আরও শরীরে হাত দিতেই বুঝলো শরীরে জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিক মতন চোখও মেলতে পারছে না। আরাধ্য সবেই গাড়িটা পার্ক করে বাসার ভিতর ঢুকলো। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিলি বেয়াদব। আরু আরাধ্যর হাত টেনে বলল, মামুনির অবস্থা খারাপ আরাধ্য ভাই, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ মেলেও তাকাতে পারছে না, হসপিটালে নিতে হবে। আরাধ্যর মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, ও মা, চোখ খুলো। এত জ্বর শরীরে জানাওনি কেন? মা, শুনতে পারছো আমার কথা? আরুষি কোথায় দেখতো?
আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে, অবস্থা ভয়াবহ। আরু আরশির রুমে আসলো। পুরো রুম ফাঁকা, আরশি নেই। আরু পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই পাশে? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো। আরশি আরুর এখনো আসতেছে না দেখে ইচ্ছে করলো দুটোকে গিয়ে এক রাম ধমক দিতে। জানালা দিয়ে বাড়ির দিকে তাকাতে আরুকে একা আসতে দেখে ভ্রু কুচকালো। আরু এগিয়ে আসতে আরাধ্য জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।